ওকে, ক্লাস 5 জয়েন করো। ওকে, ক্লাস 5 যারা আছো তাড়াতাড়ি জয়েন করো। ওকে, সো আজকে তোমাদের সায়েন্স ক্লাস করার কথা, ফাইনাল সায়েন্স ক্লাস আর কি, পরীক্ষার আগে। কোন চ্যাপ্টার পড়াবেন? আজকে তোমাদের যেগুলোতে প্রবলেম আছে, রিভিশন হয় না। স্যার আমার 2 মিনিট লেটে আসছে স্যার, কি বলছিলেন শুনতে পাই নাই। না না, এখনো কোনো কথা আমি সেরকম বলি নাই, সমস্যা নেই। আচ্ছা শোনো, আমি বলছিলাম যে আজকে তোমাদের ম্যাথস নিয়ে তো কোনো সমস্যা থাকার কথা না, কারণ ম্যাথস আমি সব ক্লিয়ার করে দিছি। এক্সাম রিলেটেড, আমি এক্সামের কথা বলতেছি। এখন আমরা মেইনলি সায়েন্স, আজকের ক্লাসটা হচ্ছে সায়েন্সের ক্লাস। আমরা আজকে সায়েন্সের যে প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। অর্থাৎ 2-1টা চ্যাপ্টার মনে হয় রিভাইজ দেওয়া বাকি ছিল আমাদের, সেই চ্যাপ্টারগুলো এখন আমরা রিভাইজ করব। ওকে, আচ্ছা সেক্ষেত্রে আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, আমরা আবার একটু সিলেবাসটা দেখে নিব। ওকে, সো আই থিংক সবাই দেখতে পাচ্ছ আমার স্ক্রিনটা। আর আমরা একটু ওয়েট করি, কারণ অনেক স্টুডেন্ট এখনো আসে নাই, অনেক এখনো আসে নাই অনেক স্টুডেন্ট। একটু ওয়েট করতেছি সবাই। আচ্ছা, তো আমি একটু সিলেবাসটা তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের যে সিলেবাসটা দেখো, এটা হচ্ছে আমাদের কন্টেন্ট। তো আমাদের সিলেবাস মনে হয় ছিল 1 2 3 4 8 11 12, 8 11 12। সিলেবাসটা সবাই একটু মিলাই নাও, সায়েন্সের সিলেবাসটা সবাই মিলাই নাও একটু। দেখো, ওয়ালাইকুম আসসালাম জুনাইদ। 1 2 3 4 সায়েন্সের চ্যাপ্টার গুলো একটু মিলাই নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 100 মার্কস, 100 মার্কসের এক্সাম। এই যে আমাদের মডেল টেস্টের এক্সামটা, যেটা মডেল টেস্টের এক্সামের সিলেবাসের কথা বলছি আমি। ওকে, দেখো আবার একটু মিলাই নাও তোমাদের সাথে। স্যার আপনি আজকে বলবেন না যে পরীক্ষাটা কি রকম সিস্টেমে হবে? হ্যাঁ, আমি সব বলে দিব, সমস্যা নেই, সব বলে দিব। আর পরীক্ষা সবগুলো স্যার অল সাবজেক্টের কপি কোন গ্রুপে? আমি আজকে সব বলে দিচ্ছি, ওয়েট, আমি সব বলে দিচ্ছি। না, আনসারই তোমাকে আমি বলতেছি, সেটা হচ্ছে এই সুবিধাটা তুমি পাবা না, বুঝছো? কারণ এক টিচার তো এরকম, তোমার রুটিনটা তো আর ডিফারেন্ট কিছু হবে না, তুমি এই সুবিধাটা পাচ্ছ না। তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি টিচারের সাথে মানে এটা কি সিলেবাস 10 মিনিটের যে ব্যাপারটা, সেটা তুমি যখন সবাই মিটিং এ আসবে তোমাকেও তখন আসতে হবে, বুঝতে পারছো? আনসারি, এটা আমি আনসারির সাথে কথা বললাম। ওকে, তো এবার আমি তোমাদের ম্যাথস সায়েন্সের সিলেবাসটা আবার একটু বলে দিচ্ছি, সবাই একটু মনোযোগ দাও। সায়েন্সের সিলেবাসটা আমি আবার বলতেছি, সবাই মনোযোগ দাও। চ্যাপ্টার 1, ওকে, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, অর্থাৎ 1 2 3 দেন 4। এছাড়া আমাদের আছে হচ্ছে চ্যাপ্টার 8, চ্যাপ্টার 11 এবং চ্যাপ্টার 12। তাহলে টোটাল হচ্ছে 7টা চ্যাপ্টারের উপর আমাদের এক্সাম হচ্ছে, 7টা চ্যাপ্টারের উপর। সবার কি বুঝতে পারছো সবাই? ইয়েস স্যার। এই 7টা চ্যাপ্টারের উপর আমাদের এক্সাম হবে। এক্সাম হচ্ছে 100 মার্কস। আর মার্কস ডিস্ট্রিবিউশন অ্যাজ ইউজুয়ালি আমরা সবাই জানি যে মার্কস ডিস্ট্রিবিউশনটা কি রকম হবে। তারপরেও আমি এটা দেখাই দিচ্ছি, এটা হচ্ছে আমাদের পিএসসি এর মার্কস ডিস্ট্রিবিউশন ক্যাটাগরিতে হবে। সো আমি একটু পিএসসি এর যে মার্কস ডিস্ট্রিবিউশনটা সেটা একটু তোমাদেরকে দেখাই দিতে চাচ্ছি। যদিও তোমাদের কাছে এটা সবার কাছেই থাকার কথা, তারপরে আমি আবার একবার দেখাই দিচ্ছি। আচ্ছা দেখো, সায়েন্সের যে মার্কস ডিস্ট্রিবিউশনটা সায়েন্সে, সেটা কি রকম হবে, সবাই মনোযোগ দাও।
আচ্ছা আমি সায়েন্স ম্যাথ দুইটাই বুঝাই দিচ্ছি। দেখো আগে সায়েন্সে আসি। সায়েন্সে তোমাদের শর্ট কোশ্চেন, দেখো শর্ট অ্যান্সার কোশ্চেন 15টা কোশ্চেন দেওয়া থাকবে, 15টা কোশ্চেন দেওয়া থাকবে, 15টারই অ্যান্সার করতে হবে, 30 মার্কস। দেখো এই 7টা চ্যাপ্টার থেকে শর্ট কোশ্চেন আসবে 15টা, 15টারই অ্যান্সার করতে হবে, 2 মার্কস করে 30 মার্কস। ফিল ইন দা ব্ল্যাঙ্কস, ফিল ইন দা ব্ল্যাঙ্কস 14টা দেওয়া থাকবে, 12টার অ্যান্সার করতে হবে, 12 মার্কস। 14টা দেওয়া থাকবে, 12টার অ্যান্সার করতে হবে, 12 মার্কস। ম্যাচিং, ম্যাচিং 5টা মানে লেফট সাইড আর রাইট সাইডের যে ম্যাচিংটা, এটা আমি প্রথমের দিকে করাইছিলাম তোমাদের ইয়েতে দেখবা। ম্যাচিংটা মেইনলি প্র্যাকটিস করবা তোমাদের প্র্যাকটিস বুক থেকে, তোমাদের প্র্যাকটিস বুকে দেখবা ম্যাচিং। ম্যাচিংটা ইজি আছে, তোমরা এটা সবাই পারবা। ওকে, সো এই ম্যাচিংটা তোমরা করবা হচ্ছে এক পাশে 5টা দেওয়া থাকবে, এক পাশে অর্থাৎ লেফট সাইডে 5টা, রাইট সাইডে 7টা। এই 7টার সাথে এই 5টা মিলায়ে তোমরা একটা সেন্টেন্স ফর্ম করবা। সো এখানে থাকবে 10 মার্কস, 5 দুগুণ 10 মার্কস। জাস্ট লেফট সাইড থেকে ওয়ার্ডটা নিয়ে রাইট সাইডের ওয়ার্ডের সাথে মিলাবা, একটা সেন্টেন্স ফর্ম করবে। এটা কিন্তু একটা সেন্টেন্স হবে। যেমন ধরো ম্যাচিং এর এ নাম্বার দিলাম, এ নাম্বার দিয়ে লেফট সাইডের যে পার্ট আছে সেটা লিখলা, লিখার পরে রাইট সাইডে আর এবিসিডি দেওয়ার দরকার নেই, জাস্ট তুমি রাইট সাইড থেকে যেটা হবে সেটা নিয়ে তুমি একটা সেন্টেন্স ফর্ম করবা। এভাবে করে ম্যাচিংটা করবা। আর 4 নাম্বার হচ্ছে ব্রড কোশ্চেন, 10টা দেওয়া থাকবে, 8টার অ্যান্সার করতে হবে, 48 মার্কস। এই টোটাল হচ্ছে 100 মার্কস সায়েন্স। সবাই কি মার্কস ডিস্ট্রিবিউশন বুঝতে পারছো? Yes, sir. ওকে, এবার আমি ম্যাথস এর ব্যাপারে আসি। ম্যাথস এর মার্কস ডিস্ট্রিবিউশনটা এখানে এভাবে বোঝা যাবে না, আমি জাস্ট বলে দিচ্ছি। ম্যাথস এর যে মার্কস ডিস্ট্রিবিউশন, সেখানে তোমাদের 8টা ক্রিয়েটিভ অ্যান্সার করতে হবে। কয়টা? 8টা, 8 ক্রিয়েটিভ। এই 8টা ক্রিয়েটিভের জন্য প্রত্যেকটার সাথে একটা করে অর থাকবে। আমি আবারও বলতেছি, প্রত্যেক ক্রিয়েটিভের সাথে একটা করে অর থাকবে, দুইটার মধ্যে একটা করে অ্যান্সার করবে। তার মানে 14টা ক্রিয়েটিভ দেওয়া থাকবে, সরি 16টা ক্রিয়েটিভ দেওয়া থাকবে, তুমি 8টা অ্যান্সার করবা। ওকে, আচ্ছা 8টাতে 8 8 যা 64 মার্কস, 64 মার্কস কিন্তু ক্রিয়েটিভে থাকবে। শর্ট কোশ্চেন থাকবে 20টা, 20টারই অ্যান্সার করতে হবে, 20 মার্কস। তাহলে কত হলো? 64 প্লাস 20, 84। আচ্ছা 84 না, জিওমেট্রিতে হচ্ছে তোমাদের 12। আচ্ছা দাঁড়াও, একটু দাঁড়াও, জিওমেট্রিতে হচ্ছে 12, 12 এ জিওমেট্রিতে 12 হলে কত হচ্ছে দেখো তো? 96। আচ্ছা একটু আমি বলে নেই, আমাদের যেহেতু স্যার এই যে আমার ম্যাথস এর মার্কস ডিস্ট্রিবিউশনটা আরেকবার বুঝাবেন, একটু নেট প্রবলেম হচ্ছিল এইজন্য শুনতে পাই। আচ্ছা সবাই একটু মনোযোগ দাও, আমি জাস্ট একটু লিখে দিচ্ছি তোমাদের। এটা ম্যাথস এর মার্কস ডিস্ট্রিবিউশনটা যদি কারো কোনো প্রবলেম থাকে লিখে নিতে পারো, আমি লিখে দিচ্ছি। দেখো এখানেই আমি লিখে দিচ্ছি। দেখো সবাই একটু খেয়াল করো, এখানে শর্ট কোশ্চেন 1 নাম্বার হচ্ছে শর্ট কোশ্চেন থাকবে 24, 24টা থাকবে, 20টা না, এটা 24টা হবে। আচ্ছা 2 নাম্বার ক্রিয়েটিভ, এই যে কয়টা চ্যাপ্টার আমাদের সিলেবাসে দেয়া আছে সেই কয়েকটা চ্যাপ্টার থেকেই ক্রিয়েটিভ অ্যান্সার করতে হবে 8টা, 8 8 যা 64। তাহলে 64 আর 24 কত হয়? 88। আর 3 নাম্বার হচ্ছে জিওমেট্রি, জিওমেট্রি 2টা কোশ্চেন থাকবে, 3টা থাকবে, 2টা অ্যান্সার করতে হবে, 6 2 যা 12। এই হচ্ছে আমাদের 100 মার্কস। ক্লিয়ার? শর্ট কোশ্চেন 24, ক্রিয়েটিভ 64, আর জিওমেট্রি হচ্ছে 2টা অ্যান্সার করতে হবে, 3টা থেকে 12। আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখছি। দ্যাট মিন্স এই 100 মার্কস হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স এর মার্কস ডিস্ট্রিবিউশন। ম্যাথস এর মার্কস ডিস্ট্রিবিউশনটা এটাই। আর সায়েন্সেরটা তো বলেই দিলাম। আর ম্যাথস এর সিলেবাসটা যদি আরেকবার মনে করাই দেই, দেখো চ্যাপ্টার 3 5 7 8 9 11 এই কয়েকটা চ্যাপ্টার থেকে আমাদের ক্রিয়েটিভ আসবে। আর জিওমেট্রি তো বললামই, জিওমেট্রি হচ্ছে কোয়াড্রিলেটারাল, এই কয়েকটা চ্যাপ্টার থেকে কিন্তু ক্রিয়েটিভ এবং এমসিকিউ শর্ট কোশ্চেন সবই আসবে হচ্ছে এই কয়েকটা চ্যাপ্টার থেকে। আর জিওমেট্রি তো অ্যাজ ইউজুয়াল কোয়াড্রিলেটারাল থেকে কোশ্চেন থাকবে জিওমেট্রির ক্ষেত্রে। এই হচ্ছে আমাদের সিলেবাস। যদি সিলেবাস সম্পর্কে কারো কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে কোশ্চেন করতে পারো। স্যার ক্যারেক্টারিস্টিক্স না বলছেন সবগুলো আছে? কোয়াড্রিলেটারালের চারটা ক্যারেক্টারিস্টিক্স দেখবা তোমরা, আমি বলে নিই।
সেটা হচ্ছে প্যারালেলোগ্রাম একটা ভুলে গেছি। প্যারালেলোগ্রামস, এগুলো তো সব লিখে দিছি, তুমি শীটে দেখবা, ইয়েতে দেখবা না তোমাদের ড্র করা লাগবে না, সেটা হ্যাঁ আমি সেটা ভুলে ও গেছি। আচ্ছা আচ্ছা, ড্র করার যে ব্যাপারটা, আচ্ছা ওগুলো আমি দেখাই দিচ্ছি। আমি কোশ্চেন গুলো, জিওমেট্রি কোশ্চেন গুলো আরেকবার দেখাই দিব, সমস্যা নেই। আচ্ছা স্যার, কি সব সময় তো এক্সামে 3টা ক্রিয়েটিভ থাকে, তাহলে এবার 8টা কেন? কারণ এবার 100 মার্কসের পরীক্ষা, তাই। সব সময় পরীক্ষা হয়তো 30-তে, এবার পরীক্ষা হচ্ছে 100 মার্কসে, এবং টাইম কিন্তু 2.5 ঘন্টা টাইম থাকবে। আচ্ছা যাই হোক, এবার আমি একটু আমাদের আজকে প্রথমে আমি সায়েন্সটা শেষ করি, তারপরে ম্যাথসের প্রবলেম গুলো দেখবো, সমস্যা নেই। আচ্ছা দেখো, আচ্ছা এখন তোমরা আমাকে বলবা, সেটা হচ্ছে যে সায়েন্সে চ্যাপ্টার 1টা, আচ্ছা আমি একটু শেষের দিক থেকে আসি। 8, 11, 12 এই 3টা চ্যাপ্টার কি আমাদের রিভিশন কমপ্লিট হয়েছে না? ইয়েস স্যার। 8, 11, 12 কিন্তু রিভিশন কমপ্লিট হয়ে গেছে। তারপরেও যদি তোমাদের প্রবলেম থাকে, আর চ্যাপ্টার 1, 2, 3, 4 এই কয়েকটা তো আগেই রিভিশন অলরেডি হয়ে গেছে। এখন তোমরা আমাকে বলবা কোন চ্যাপ্টারটা নিয়ে আমাকে ডিসকাস করতে হবে, আমি সেটা নিয়ে ডিসকাস করব। স্যার এক্সাম কি কালকে থেকে শুরু হবে? হ্যাঁ, রুটিন তো কালকেই আছে, কালকে ইংলিশ এক্সাম। আর আজকে তোমাদের ইংলিশ স্যার এসে তোমাদের সাথে কথা বলবে, ইংলিশ স্যার তোমাদের সাথে যোগাযোগ করবে, করে তোমাদের সাথে কালকের এক্সাম নিয়ে কথা বলবে, সমস্যা নেই। স্যার একটু ওয়েদার এন্ড ক্লাইমেট চ্যাপ্টারের একটা পার্ট একটু বুঝাই দিবেন। আচ্ছা আমি আসতেছি, দাঁড়াও। ওয়েদার এন্ড ক্লাইমেট না, যার যেটা প্রবলেম আছে সেটাতে চলে আসো। আমি জাস্ট শোনো, এই প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু রিভাইজ দেয়া শেষ, দেখবা তোমাদের কাছে কোশ্চেনও লেখা আছে, সো জাস্ট তোমরা তোমাদের মতো করে রিভাইজ দিবা। আমি শুধু এখন তোমাদের প্রবলেম গুলো নিয়ে কথা বলবো, ওকে, জাস্ট প্রবলেম গুলো নিয়ে। আচ্ছা ওয়েদার এন্ড ক্লাইমেট, ওয়েদার এন্ড ক্লাইমেট, বলো কোন পার্টটা? স্যার লো প্রেসারের হাই প্রেসারটা একটু ব্রিফ করে আচ্ছা বুঝাবেন না? আমি জাস্ট বলতেছি, দেখো তুমি এখানে আমি রিডিংটা পড়াই দিচ্ছি, এটা বুঝতে পারলেই হবে, কোনো সমস্যা নেই। ওকে দেখো, during the daytime land becomes warmer than the water. তুমি সিম্পলি চিন্তা করবা যে দিনের বেলায় সানলাইট থাকে, এবং সানলাইটের কারণে যেটা হয়, ল্যান্ড বিকামস ওয়ার্মার, অর্থাৎ ওয়াটার সারফেসের থেকে ল্যান্ড সারফেসটা খুব তাড়াতাড়ি কি হয়, ওয়ার্মার হয়। and the warmer land warms the air above. তাহলে যদি ল্যান্ড সারফেসটা ওয়ার্ম হয়, তাহলে ল্যান্ড সারফেসে যে এয়ারটা থাকবে, অর্থাৎ আমাদের চারপাশে যে এয়ারটা থাকবে, সেটাও কি হয়ে যাবে, ওয়ার্ম হয়ে যাবে। এয়ার দ্যাট ইজ ওয়ার্ম বিকামস লাইটার। মনে রাখবা, যে এয়ারটা ওয়ার্মার হয়, সেই এয়ারটা কি হয়, হালকা হয়ে যায়, তার ওয়েটটা কি হয়ে যায়, হালকা হয়ে যায়। দেন দ্য সারাউন্ডিং এয়ার, অর্থাৎ তার চারপাশের এয়ার থেকে সেটা কি হয়ে যায়, হালকা হয়ে যায়। সো ইট রাইজেস আপ, এই কারণে এটা উপরের দিকে উঠে যায়। স্বাভাবিকভাবেই যদি হালকা হয়ে যায়, হালকা হয়ে গেলে সেটা কি করবে, উপরের দিকে উঠে যাবে। অ্যাজ এ রেজাল্ট লো প্রেসার ডেভেলপস ওভার দ্য ল্যান্ড। এর ফলে কি হয়, লো প্রেসার ডেভেলপ করে। কোথায় ডেভেলপ করে বলতো, ল্যান্ডের ক্ষেত্রে ডেভেলপ করে, ল্যান্ডের লো প্রেসারটা ডেভেলপ করে। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড এয়ার ওভার দ্য ওশান ইজ কুলার। দেখো খেয়াল করো, অন দ্য আদার হ্যান্ড এয়ার ওভার দ্য ওশান, তার মানে হচ্ছে ওশানে কি হয়, তখন ওশানে কিন্তু, কারণ ওয়ার্মার তো হচ্ছে এইদিকে, তাই না, আর ওশানটা কি হয়, কুলার থাকে, ঠান্ডা থাকে। মানে ল্যান্ডের সাথে যদি আমি কম্পেয়ার করি, তাহলে ওশানটা কি হয়, ঠান্ডা থাকে, এন্ড হেভিয়ার, এবং সেখানকার এয়ার যেটা, সেটা স্বাভাবিকভাবে হেভিয়ার হয় দেন ল্যান্ড। সো ইট সিঙ্কস, এর ফলে সেটা কি হয়, এটা কিন্তু ভাসতে থাকে, অর্থাৎ এটা উড়ে যায় না, এটা ওখানেই ভাসতে থাকে। দেন হাই প্রেসার ডেভেলপ ওভার দ্য ওশান, তখন কি হয়, ওশানে হাই প্রেসার ডেভেলপ করে। সো এখন দেখো, the wind blows from the high pressure to low pressure area in order to replacing the rising warmer air by the cold air. আচ্ছা তুমি এখন এই ফিগারটা একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে এই ফিগারটা খেয়াল করো, খুব মনোযোগ দাও। এই ফিগারটা বুঝতে পারলে এই পুরো পার্টটাই বুঝতে পারবা, ঠিক আছে? কার প্রবলেম ছিল জানি, মাহাদিয়ার প্রবলেম ছিল নাকি, না সরি মাসাবির প্রবলেম ছিল। মাসাবি মনোযোগ দাও। আচ্ছা দেখো এই ফিগারটা দেখো, এটা হচ্ছে আমাদের সামার, আর রাইট সাইডে হচ্ছে উইন্টার। তো আমরা জানি সামারে কি হয়, সামারে এই ল্যান্ড সারফেসটা কি হয় বলতো, ল্যান্ড সারফেসটা ওয়ার্মার থাকে, আর এই ওশান সারফেসটা কি থাকে, কুলার থাকে। তাহলে যেহেতু ওয়ার্মার ল্যান্ড সারফেসটা থাকতেছে, এর ফলে কি হচ্ছে,
যে এয়ারটা সেটা উপরের দিকে উঠে যাচ্ছে। তাহলে উপরের দিকে উঠে যাওয়ার ফলে যে জায়গাটা ফাঁকা হচ্ছে এই কুলার সারফেস থেকে, দ্যাট মিন্স ওশান থেকে, সেই এয়ারটা কোন দিকে ফ্লো করবে? ফ্লো করবে কোন দিকে বলো তো? ফ্লো করবে কোন দিকে? ল্যান্ডের দিকে ফ্লো করবে। এই যে দেখো, হাই প্রেসার টু লো প্রেসার, খুব মনোযোগ দিয়ে দেখো, ল্যান্ডের দিকে ফ্লো করতেছে। ওকে, এটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে তোমাদেরকে। আচ্ছা, তাহলে এই যে হাই প্রেসার থেকে এটা লো, কারণ আমরা জানি উইন্ড ফ্লোস ফ্রম কি হাই প্রেসার টু লো প্রেসার এরিয়া। তাহলে উইন্ডটা সবসময় হাই প্রেসার থেকে লো প্রেসার প্রডিউস হয়। তুমি একটা জিনিস একটু সিম্পলি খেয়াল করো, আমি এটা আরো একটু ক্লিয়ারলি বুঝাই দিচ্ছি তোমাদেরকে, একটু মনোযোগ দাও। আমি জাস্ট একটা ফিগার দিয়ে, ফিগার না, কিছু শর্ট কিছু ইয়ে দিয়ে বুঝাই দিচ্ছি। দেখো, একটু মনোযোগ দাও। আমি সামারটার কথা চিন্তা করি, সামার এভাবে বললে আই থিঙ্ক তোমাদের বুঝতে পারবে। সামারে কি হয় নরমালি? এটা হচ্ছে ল্যান্ড সারফেস আর এটা হচ্ছে ওশান, দ্যাট মিন্স হচ্ছে ওশান ধরো। ওকে, এটা ল্যান্ড, এটা ওশান। তাহলে সামারে যেটা হয় সেটা হচ্ছে যে, দেখো এখানে আমি সামারটা আবার একবার পড়াই দিচ্ছি। দেখো, in the daytime the land becomes warmer than the water and the warmer air are in the above. অর্থাৎ ল্যান্ড সারফেসটা যখন ওয়ার্ম থাকে তখন ল্যান্ড সারফেসের চারদিকে যে এয়ারটা থাকে সেটা কি হয়? সেটা লাইটার, অর্থাৎ হালকা হয়ে যায়। এর ফলে এখান থেকে কি হয়, ল্যান্ড থেকে এয়ারটা উপরের দিকে উড়ে যায়। ঠিক আছে, উপরের দিকে উড়ে যায়। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, ধরো এটা হচ্ছে আমাদের একটা ল্যান্ড সারফেস। এখন এর চারপাশে যে এয়ারটা আছে, ধরো আমি এই এয়ারটা ধরলাম। এখন ল্যান্ড সারফেসে যেহেতু ওয়ার্মার হচ্ছে, তাহলে এই এয়ার গুলো কি হবে? আকাশের দিকে উড়ে যাবে। এখন উড়ে যাওয়ার ফলে এই জায়গাতে কি এয়ারের একটা শূন্যতা তৈরি হবে না? মানে এখানে একটা ভ্যাকিউম তৈরি হবে না? তাহলে ভ্যাকিউম তৈরির ফলে কি হবে, এর আশেপাশের যে এয়ারটা আছে সেটা কি এই দিকে মুভ করবে, এইদিকে মুভ করবে। এর ফলে যেটা হয় যে সামারের ল্যান্ড সারফেসে, তোমরা জাস্ট এটা মনে রাখবা, সামারের ল্যান্ড সারফেসে লো প্রেসার প্রডিউস হয়। কি প্রেসার প্রডিউস হয় বলো? লো প্রেসার। লো প্রেসার প্রডিউস হয়। ওকে, আচ্ছা, এট দ্য সেম টাইম, খুব মনোযোগ, লো প্রেসার ডেভেলপস ওভার দ্য ল্যান্ড। এট দ্য সেম টাইম ওশানের ক্ষেত্রে ঠিক তার অপোজিটটা হয়। ধরো ওশান তো কুলার থাকে নরমালি, তাই না? তাহলে কুলার থাকার ফলে সেটা কিন্তু আর উড়ে যাচ্ছে না। সেটা কি উড়ে যাচ্ছে? উড়ে যাচ্ছে না। এর ফলে যেটা হয় যে ওশান সারফেসে যেহেতু এখানে কোনো ভ্যাকিউম তৈরি হচ্ছে না, এখানে যেটা হয় যে আমরা জানি এখানে হাই প্রেসার প্রডিউস হয়। দেখো, এই যে দেখো, অন দ্য আদার হ্যান্ড এয়ার ওভার দ্য ওশান ইজ কুলার এন্ড হেভিয়ার, কুলার এবং হেভিয়ার থাকে এন্ড সিঙ্কস এবং ভাসতে থাকে। দেন হাই প্রেসার ডেভেলপস ওভার দ্য ওশান। এর ফলে এখানে কি হয়? হাই প্রেসার প্রডিউস হয়। তাহলে তোমাকে মনে রাখতে হবে, সামারে ল্যান্ডে লো প্রেসার প্রডিউস হয় এবং ওশানে হাই প্রেসার প্রডিউস হয়। ওকে, এটা মনে রাখবা খুব ভালোভাবে। এবং আচ্ছা দেখো, একটু খেয়াল করো, ল্যান্ডে লো প্রেসার এবং ওশানে হচ্ছে হাই প্রেসার। তোমরা মাইকটা একটু বন্ধ করো। আর হ্যাঁ, কি বুঝি না, কার কাছ থেকে জানি টিভি দেখতেছে এই শব্দ। আচ্ছা ঠিক আছে, দেখো, আচ্ছা তাহলে আমরা দেখলাম সামারে কিন্তু ল্যান্ডে হচ্ছে লো প্রেসার আর ওশানে হাই প্রেসার প্রডিউস হয়। হাই প্রেসার টু লো প্রেসার এরিয়া ইন অর্ডার টু রিপ্লেসিং দ্য রাইজিং এয়ার বাই দ্য কোল্ড এয়ার। এখন এই যে আমরা জানি যে আমরা জানি সবসময় হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে কিন্তু উইন্ড ফ্লো হয়। তাহলে দেখো, এই যে সামারে নরমালি হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে উইন্ডটা কি হয়? ফ্লো হয়। আবার সেম ভাবে যদি আমি উইন্টার বলি, তাহলে উইন্টারের ক্ষেত্রে কি ঠিক কিন্তু অপোজিট। উইন্টারের ক্ষেত্রে দেখো, ল্যান্ডে হাই প্রেসার প্রডিউস হয় আর ওশানে লো প্রেসার প্রডিউস হয়, ঠিক অপোজিট রিজনে। কারণ উইন্টারে কিন্তু তোমাদের ওশানটা খুব তাড়াতাড়ি হিট হয় দেন ল্যান্ড, এই জন্য ওশান হচ্ছে লো প্রেসার আর ইয়েতে হচ্ছে হাই প্রেসার। তখন উইন্ডটা ফ্লো করে কোথা থেকে? হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে। সো এটা একদম ইজি একটা ব্যাপার, এগুলো তোমরা ইজিলি ইয়ে করতে পারো। আচ্ছা মাসাবি, এখন কি ক্লিয়ার হইছে? Yes, sir. আচ্ছা, আর কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলো। আচ্ছা নেক্সট, এবার আমি একটু পরে এই চ্যাপ্টারে আর কারো কোনো প্রবলেম আছে? স্যার আমি চ্যাপ্টার 1 থেকে 4 পর্যন্ত কিছুই পাই নাই। স্যার, লেটে কোচিং এ ভর্তি হয়েছিলাম স্যার আমি। আচ্ছা আচ্ছা, তাহলে তো প্রবলেম, কিছুই পাও নাই কেন? আচ্ছা তাহলে এখানে আর কোনো প্রবলেম নাই। ক্লাইমেট চেঞ্জে কার জানি প্রবলেম ছিল?
বলো তো ক্লাইমেট চেঞ্জে কোথায় প্রবলেম, বলো লুবনা, লাবিবা। Mitigation and adaptation. হুম। Mitigation and adaptation. আচ্ছা দাঁড়াও, মিটিগেশন এন্ড অ্যাডাপ্টেশন, এবং এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, দেখো এখানে মেইনলি তোমাকে যে জিনিসটা বুঝতে হবে, এটা একটু খেয়াল করে দেখো, যে কনফার্টিং দ্য রিস্ক অফ ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জের যে রিস্কটা আছে সেটাকে কনফার্ট করার জন্য উই ক্যান টেক টু স্ট্র্যাটেজিস। আমরা দুইটা স্ট্র্যাটেজি গ্রহণ করতে পারি, একটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন আর একটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন। আচ্ছা, এখন মিটিগেশন আর অ্যাডাপ্টেশনের মধ্যে বেসিক যে ব্যাপারটা সেটা আমি তোমাদের বুঝাই দিচ্ছি। মিটিগেশনটা হচ্ছে, ধরো ক্লাইমেট চেঞ্জের মেইন রিজন আমরা জানি কি, কার্বন ডাই অক্সাইড। আমরা জানি যে ইনক্রিজ অফ কার্বন ডাই অক্সাইড, এটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জের মেইন টপিক। স্যার চ্যাপ্টার 12 ডিজাস্টার, চ্যাপ্টার 12 তো আর নাই পড়ি, চ্যাপ্টার 12 হচ্ছে কি জানি। আচ্ছা দাঁড়াও আমি দেখাই দিচ্ছি। আচ্ছা তাহলে মিটিগেশনটা আমরা জানি, তোমরা যদি এখানে দেখো, the main cause of climate change is the increased carbon dioxide in atmosphere. So we can reduce the risk by reducing the carbon dioxide emission by decreasing the use of fossil fuel such as coal, oil and natural gas. Increasing the use of renewable resources such as solar energy and wind can reduce the carbon dioxide emission. And also we can reduce the carbon dioxide in the atmosphere by planting trees. We can reduce energy consumption in our daily to reduce carbon dioxide emission. These actions will limit the mitigation and rate of long-term climate change. মনে রাখবা, মিটিগেশনটা হচ্ছে কেবলমাত্র, আমরা জানি যে ক্লাইমেট চেঞ্জের মেইন কজটা হচ্ছে ইনক্রিজ অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য এনভায়রনমেন্ট। সো এই ইনক্রিজটা ঠেকানোর জন্য, অর্থাৎ কিভাবে আমরা কার্বন ডাইঅক্সাইডের ইনক্রিজড ওয়েটাকে আমরা স্টপ করতে পারি, সেটাই হচ্ছে মিটিগেশন। অর্থাৎ তুমি কোন কোন ওয়েতে ইনক্রিজ অফ কার্বন ডাইঅক্সাইড এটাকে তুমি স্টপ করতে পারো, সেটাই হচ্ছে মেইনলি মিটিগেশন। কথা কি বুঝতে পারছো লাবিবা? কারণ মিটিগেশন মানে হচ্ছে রিডিউস করা। কি রিডিউস করা? কার্বন ডাইঅক্সাইড ইমিশনটা রিডিউস করা, এটা মনে রাখবা। মিটিগেশনটা অনলি ফর রিডিউসিং কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ যে অ্যাকশনগুলো দিয়ে আমি কার্বন ডাইঅক্সাইডের ইমিশনটা কম করতে পারি, সেটাই হচ্ছে মিটিগেশন। হ্যাঁ বলো বলো। হ্যাঁ কে জানি কি, আমার পপুলেশন এর ওই চ্যাপ্টারটাতে একটুখানি প্রবলেম আছে। আচ্ছা দাঁড়াও আমি আগে এটা কমপ্লিট করি। আচ্ছা অ্যাডাপ্টেশনটা কি? দেখো অ্যাডাপ্টেশনটা এখানে ডেফিনিশনটা তুমি যদি দেখো, দ্য মেজার টু সার্ভাইভ ইন দ্য চেঞ্জিং ক্লাইমেট ইজ কল্ড ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশনটা হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জের ফলে যে ক্ষতিগুলো হচ্ছে, সেই ক্ষতিগুলো কতটা কমানো যায়, কিভাবে কমানো যায়। আমার কথা বুঝো। মিটিগেশনটা হচ্ছে তুমি কার্বন ডাইঅক্সাইড ইমিশনটাকে কিভাবে বন্ধ করতে পারবা, অর্থাৎ তুমি টোটাল চেঞ্জটাকে কিভাবে স্টপ করতে পারবা, ক্লাইমেট চেঞ্জটাকে। আর অ্যাডাপ্টেশনটা হচ্ছে এই ক্লাইমেট চেঞ্জের ফলে যে আমাদের যে ক্ষতিগুলো হচ্ছে, সেই ক্ষতিগুলো কিভাবে কমানো যায়। এখানে কিন্তু তোমার কার্বন ডাইঅক্সাইড ইমিশন স্টপ করার কোনো রিজন না, শুধু সেই ক্ষতিগুলোকে তুমি কিভাবে কমাইতে পারবা। যেমন ডেভেলপিং দ্য ইনফ্রাস্ট্রাকচার সাচ অ্যাজ হাউস, স্কুলস এন্ড ফ্যাক্টরিজ। অর্থাৎ আমরা কি করব, এই যে হাউস, স্কুল এবং ফ্যাক্টরি যেগুলো, সেগুলো আরো অনেক হার্ড, শক্তভাবে ইয়ে করব, যাতে যে কোনো ডিজাস্টারে এগুলো ক্ষতি না হয়। কনস্ট্রাক্টিং অফ ফ্লাড এন্ড সাইক্লোন শেল্টার, সাইক্লোন শেল্টার তৈরি করব যাতে সবাই এসে ওখানে আশ্রয় নিতে পারে এবং যত কম মানুষ মারা যেতে পারে। আচ্ছা, ক্রিয়েটিং কোস্টাল অ্যাফরেস্ট্রেশন, অর্থাৎ কোস্টাল এরিয়াতে তুমি ফরেস্ট্রেশন করো, অর্থাৎ ফরেস্ট তৈরি করো, যাতে করে মানে তোমার এই যে ইয়ের ফলে ডিজাস্টারটা কম হয় আর কি। ইনোভেটিং সল্ট টলারেট ক্রপস, অর্থাৎ এমন ক্রপস তুমি লাগাও যেগুলো সল্টকে টলারেট করতে পারবে, ঠিক আছে, সল্টকে, কারণ আমরা জানি কোস্টাল এরিয়াতে তো সল্ট ওয়াটার, তো সেটা যাতে কম করা যায়। চেঞ্জিং আওয়ার লাইফস্টাইল, আমাদের লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে। ডিসেমিটিং নলেজ অফ ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জের যে নলেজটা সেটা আমাদের ছড়াই দিতে হবে, যাতে সবাই এটা সম্পর্কে জানতে পারে। ওকে লাবিবা, ইয়া ক্লিয়ার? এই দুইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মিটিগেশন এবং অ্যাডাপ্টেশন, মাস্ট, এই দুইটা অবশ্যই পড়বা। হ্যাঁ বলো। আর আমার এই যে চ্যাপ্টার 14 এ একটু প্রবলেম আছে স্যার। আমি তো চ্যাপ্টার 14 নিয়ে এখানে ডিসকাস করতেছি না, আমি বারবার বলতেছি আমি শুধু এক্সামের সিলেবাস নিয়ে ডিসকাস করছি। স্যার চ্যাপ্টার 14 তো এক্সামেই নাই। এই এক্সামে যেগুলো আছে তুমি সেগুলো নিয়ে কোশ্চেন করতে পারো আমাকে, আদারওয়াইজ না। আমি শুধু এই এক্সামের চ্যাপ্টার গুলো নিয়ে কথা বলতেছি,
ঠিক আছে, এই যে দেখো এই এক্সামের চ্যাপ্টার গুলো নিয়ে। সো আমাদের তাহলে দেখো 8, 11, 12 এটাতে আর কারো 12 এ কার জানি একটু প্রবলেম ছিল? আচ্ছা স্যার, চ্যাপ্টার 12 এর কোনো কোশ্চেনের অ্যানসার আমার কাছে নাই, আমি পাই নাই, এটা কোনো কথা হলো? স্যার চ্যাপ্টার 12 এর একটা কোশ্চেন আছে 3 নম্বরটা। চ্যাপ্টার 13 এর একটা কোশ্চেন আছে। আবার তুমি 13 এ গেছো। তোমাকে আমি বারবার বলতেছি যে চ্যাপ্টার এই পরীক্ষায় যেগুলো আছে সেগুলো নিয়ে কথা বলো, বাকিগুলো আবার আমি পরের এক্সামের জন্য রাখছি, তখন তুমি ওই প্রবলেম গুলো বলবা, ঠিক আছে? আচ্ছা আমি চ্যাপ্টার 12 টা আবার বের করতেছি, দাঁড়াও, আমি চ্যাপ্টার 12 টা বের করতেছি এবং আমি তোমাদেরকে আমি বলে দিছি এগুলো থেকে কি কি পড়তে হবে, তারপরেও তোমরা ক্লাস করো না, কিছু না, দূর। কারণ এগুলো আমি তোমাদের বারবার বলে দিছি যে কি কি পড়তে হবে, কি কি পড়তে হবে না, তাও বলে দিছি, তারপরেও তোমাদের প্রবলেম শেষ হয় না। আচ্ছা ঠিক আছে, দেখো, আচ্ছা এখানে এগুলো এই যে শেষের যেগুলো আছে আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। এখানে বলছো চ্যাপ্টার 2 ডিজাস্টার ক্যালেন্ডার কোনটা? না না, ক্যালেন্ডার পড়ার দরকার নাই, ক্যালেন্ডার বাদ, এগুলো না, এগুলোর দরকার নাই, ক্যালেন্ডার দরকার নাই, এগুলো আসবে না। স্যার আপনি চ্যাপ্টার 12 এর কোনটা দিয়েছিলেন? ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন, রাইট 5 অফ আওয়ার অ্যাক্টিভিটিস মিটিগেট দ্য রেট অফ আওয়ার ক্লাইমেট চেঞ্জ। শোনো আমি তোমাদেরকে একটু বলে নিই, অ্যাডাপ্টেশনের যে ইয়েগুলো, এই যে দেখো অ্যাক্টিভিটিস গুলো, ঠিক, অ্যাডাপ্টেশন অ্যাক্টিভিটিস এগুলো দিবা। আর ক্লাইমেট মিটিগেশন, যেটা মিটিগেশন এখানে স্টেপ আমি করে দিছি, 5টা স্টেপ আমি করে দিছিলাম। আর এই যে উপরে যেটা দেখতেছো দেখো, ক্লাইমেট চেঞ্জ উইল লিড দ্য ফলোইং রিস্ক অফ ন্যাচারাল ডিজাস্টার। ওকে, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জের ফলে ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এই 4টা। ক্লাইমেট চেঞ্জের যে ইফেক্টটা সেটা কিন্তু এই 4টা হচ্ছে ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ। ওকে, সো এই 3টা কোশ্চেন এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন। এছাড়া যেটা আছে সেটা হচ্ছে এই যে এগুলো তো আমি গ্রিন হাউস ইফেক্ট, এগুলো আমি বারবার তোমাদেরকে বলে দিছি যে গ্রিন হাউস ইফেক্ট থেকে কি কি প্রশ্ন আসতে পারে। ওকে, গ্রিন হাউস, হোয়াট ইজ গ্রিন হাউস ইফেক্ট, এই যে এখানে হোয়াট ইজ গ্রিন হাউস এখানে দেওয়া আছে, গ্রিন হাউস ইফেক্ট, হোয়াট ইজ গ্রিন হাউস ইফেক্ট এখানে দেওয়া আছে, এগুলো তো আমি পড়াই ফেলছি। আর এই যে হিউম্যান অ্যাক্টিভিটিস এন্ড দ্য গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী কোনগুলো সেগুলো এখানে দেওয়া আছে। তো এই কয়েকটাই হচ্ছে পড়ার বিষয় তোমাদের এখান থেকে, ঠিক আছে? এখান থেকে আর সেরকম কিছু পড়ার নাই, গ্লোবাল ওয়ার্মিং রিলেটেড কোশ্চেন গুলো আর শেষের কোশ্চেন গুলো। আমি বলতে চাই আমি কোশ্চেনে বুঝি নাই। আচ্ছা মাসাবি, কোন কোশ্চেনটা বুঝো নাই বলো? আপনি আগে দিয়েছিলেন that what is climate change adaptation, like the activities of our of activities to mitigate the rate of our climate change. হ্যাঁ এই যে সেটাই হচ্ছে, এই যে দেখো শেষের দিকে ইয়েতে দেখো, হোয়াট ইজ ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন হচ্ছে এই যে এক লাইন দিলেই হবে। দ্য মেজার টু সার্ভাইভ ইন দ্য চেঞ্জিং ক্লাইমেট ইজ কল্ড ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন। ওকে, আর মেজার্স গুলো হচ্ছে এই যে এটা, অ্যাক্টিভিটিস গুলোই হচ্ছে মেজার্স, অ্যাডাপ্টেশন অ্যাক্টিভিটিস বা অ্যাডাপ্টেশন মেজার্স, এই যে এই কয়েকটা এখান থেকে তুমি দিয়ে দিবা। বুঝতে পারছো এবার? Yes sir. ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে চ্যাপ্টার 12 থেকে? নো স্যার। স্যার ডিজাস্টার ক্যালেন্ডারের দরকার নাই, আমি তো বলেই দিলাম আইমান, ওটার দরকার নাই। স্যার ডিসেমিনেটিং মানে কি? ডিসেমিনেটিং মানে হচ্ছে ছড়িয়ে দেওয়া। হ্যাঁ বলো হামজা। স্যার গ্লোবাল ওয়ার্মিং এর ডেফিনিশনটা একটু বলবেন স্যার? এই যে রে বাবা, গ্লোবাল ওয়ার্মিং এর ডেফিনিশনটা হচ্ছে, আমি তোমাকে বলি, এটা ওয়ার্মিং এর দুইটা ডেফিনেশন আছে বইয়ের মধ্যে, যে কোনো একটা দিলেই হবে। এই যে এটা দিলেই হবে। আচ্ছা তোমাকে আমি এই পর্যন্ত বলছিলাম মনে হয়, বুঝছো? দ্য অ্যাভারেজ ইনক্রিজ, আচ্ছা তুমি এই যে দ্য গ্রাজুয়াল ইনক্রিজ অফ দ্য আর্থস টেম্পারেচার ইজ কল্ড গ্লোবাল ওয়ার্মিং, এটা দিলেই হবে। এই দিসটা না দিয়ে এখানে দা দিবা, দ্য গ্রাজুয়াল ইনক্রিজ অফ দ্য আর্থস টেম্পারেচার ইজ কল্ড গ্লোবাল ওয়ার্মিং, এই এক লাইন দিলেই হবে। বা দ্য অ্যাভারেজ সায়েন্টিস্ট, স্যার আপনি সায়েন্টিস্ট গাইড দিয়েছিলেন। হ্যাঁ আমি সেটাই তো বলছি, যদি ভালোভাবে লিখতে চাও 2 লাইন লিখবা, তারপরে এক লাইন লিখলেও হবে, সমস্যা নেই। Sir, the cause of climate change is global warming হবে না? আর আমার চ্যাপ্টারে এই একটু ক্লাইমেট প্রবলেম আছে। চেঞ্জই গ্লোবাল ওয়ার্মিং মানে বুঝলাম না। না ক্লাইমেট চেঞ্জের ডেফিনিশনটা এই যে এখানে দেখো, এই যে এখানে প্রথমেই ক্লাইমেট চেঞ্জের ডেফিনিশনটা দেয়া আছে। এক লাইন দিলেই চলবে নাকি আরো? এক লাইন দিলেই হবে, এটা ক্লাইমেট চেঞ্জের এই এক লাইন দিলেই হবে। গ্লোবাল ওয়ার্মিং ইজ গ্রিনহাউস এফেক্ট, মানে ওটার উত্তরটা কি হবে? আরেকবার বলো, গ্লোবাল ওয়ার্মিং। স্যার দ্য মেইন কজ অফ গ্লোবাল ওয়ার্মিং ইজ কি হবে?
আচ্ছা সেটা হচ্ছে এই যে দেখো এই যে হিউম্যান অ্যাক্টিভিটিস এন্ড দ্য গ্লোবাল ওয়ার্মিং, এখানে রিজন গুলো দেওয়া আছে। এই যে fossil fuels such as coal, oil, natural gas, etc. is burnt in the energy plants, factories and vehicles. A lot of carbon dioxide emits into the এই পার্টটা, এই প্যারাটাই হচ্ছে তোমার গ্লোবাল ওয়ার্মিং এর রিজনটা। বুঝতে পারছো? আর এই যে লাস্ট লাইনটা তুমি শুধু দিবা না, লাস্ট লাইনটা তুমি ডেফিনিশন হিসেবে দিতে পারো, অ্যাভারেজ ইনক্রিজ অফ আর্থস টেম্পারেচার ইজ কল্ড গ্লোবাল ওয়ার্মিং। দ্যাটস অল। চ্যাপ্টার 8 এর একটা প্রবলেম আছে। ওকে, চ্যাপ্টার 8 এর প্রবলেমটা বলো। ফেজেস অফ দা স্যার মুভিং রোটেশনের ওই ফিগারটাতে একটু প্রবলেম। দাঁড়াও একটু দাঁড়াও, এগুলো তোমরা লাস্ট, আচ্ছা ওই ক্লাসগুলোর তো আমি পাঠাই, তোমরা ওগুলো দেখতে পারো না? ওগুলো সেভ করে রাখবা ওই ইয়েগুলো, তাহলেই তো তুমি যে কোনো সময় করতে পারো কোন ক্লাস কোনটা। এই যে এইখানে এই যে মুনগুলোর ফেজেস গুলো দেয়া হয়েছে, মাঝখানে এটা কি দেয়া হয়েছে স্যার? মাঝখানের এই জিনিসটা, মাঝখানের এইটাই হচ্ছে মেইনলি মুন, ওকে? কিন্তু এই মুনটা কখন কোন জায়গায় কি রকম দেখাবে সেটা হচ্ছে এইটা, এই যে চারপাশে যেটা আসছে না, এটা কোন স্টেজে কি রকম দেখাবে সেটা, কিন্তু মেইন মুনটা হচ্ছে মাঝখানেরটাও মুন। বুঝতে পারছো? সেটাকে আলাদা আলাদা ভেঙে ভেঙে দেখানো হচ্ছে। এই স্যার আমাদের কি স্যার এই ফিগারগুলো মুখস্থ করতে হবে? না না, ফিগারগুলো আসবে না, ফিগারগুলো দেওয়ার দরকার নেই, এই ফিগারটা দেওয়ার দরকার নেই, না দিলেও চলবে, সমস্যা Sir, আর ওই- page 53 এর first part বুঝালাম না। পেজ কত? 53 53 দেখি একটু, হ্যাঁ কোনটা এখানে ফার্স্ট পার্ট মানে first part একটু বুঝাই দেন। এগুলো তো প্যারাটা বুঝাই দেন। দেখো, the distance from the moon to the earth is 3,84,400 কিলোমিটার। এগুলো কিন্তু শর্ট কোশ্চেন বা এমসিকিউ বা ফিল ইন দা ব্ল্যাঙ্কস টাইপের কোশ্চেন। অর্থাৎ মুন থেকে আর্থের ডিসটেন্সটা হচ্ছে এত কিলোমিটার। লাইট ক্যান ট্রাভেল অ্যাট অ্যাপ্রক্সিমেটলি 3 লাখ কিলোমিটার পার সেকেন্ড। এখন লাইট পার সেকেন্ডে 3 লাখ কিলোমিটার ট্রাভেল করতে পারে। সো লাইট টেকস অ্যাবাউট 1.3 সেকেন্ডস টু ট্রাভেল ফ্রম দ্য মুন টু আর্থ। এটা ব্যাপারটা হচ্ছে এরকম, তোমার ম্যাথসের যদি তুমি চিন্তা করো, এটা হচ্ছে ইউনিটারি মেথড করছি আমরা, ইউনিটারি মেথড, বুঝতে পারছো? দেখো তুমি একটু খেয়াল করো, তাহলে এখানে বলছে লাইট টেক্স, আচ্ছা লাইটের এটা হচ্ছে পার সেকেন্ডে, একটু খেয়াল করো, দেখো লাইট এর 3 লাখ কিলোমিটার লাইট ট্রাভেল করে 1 সেকেন্ডে, ওকে? 3 লাখ কিলোমিটার ট্রাভেল করে 1 সেকেন্ডে। তাহলে এই লাইটটা যদি 3,84,400 কিলোমিটার ট্রাভেল করতে চাই তাহলে কত সময় লাগবে? কারণ এই ডিসটেন্সটাই হচ্ছে কিন্তু মুন থেকে আর্থের ডিসটেন্স। তাহলে কি করতে হবে? ডিভাইড করো, 3,84,400 ডিভাইডেড বাই 3 লাখ, তাহলে এটা ডিভাইড করলে অ্যান্সার আসবে 1.3 সেকেন্ডস। তার মানে মুন থেকে আর্থে ট্রাভেল করতে লাইটের সময় লাগবে কত? 1.3 সেকেন্ডস। এটা আমরা ইউনিটারি মেথডে পেয়ে গেলাম। আচ্ছা দেন দেখো, এই ডিসটেন্স ফ্রম দ্য সান টু আর্থ, সান থেকে আর্থের ডিসটেন্স হচ্ছে 15 লাখ কিলোমিটার। লাইট টেকস অ্যাবাউট 8 মিনিটস টু ট্রাভেল ফ্রম দ্য সান টু আর্থ। তাহলে সেম ভাবে এখানে যদি 3,84,000 এর জায়গায় তুমি যদি 15 লাখ কিলোমিটার এখানে ইউজ করো তাহলে এখানে অ্যান্সার আসবে 8 মিনিটস আসবে। কত আসবে? 8 মিনিটস আসবে। এটা 15 ক্রোর, 15 লাখ কিন্তু না, এটা 15 ক্রোর হবে, 15 ক্রোর নট লাখস। তাহলে তোমার এখানে 8 মিনিটস, তার মানে হচ্ছে কত? দেখো 60 ইনটু 8, 0 48, তার মানে 480 সেকেন্ডস আসবে, এখানে 480 সেকেন্ডস আসবে। তাহলে 480 সেকেন্ডস কে 60 দিয়ে ডিভাইড করলে তুমি 8 মিনিট পেয়ে যাবা। বুঝতে পারছো মাশাবি? বুঝতে পারছো? এগুলো কিছুই না, Yes sir. ওকে। আর হ্যাঁ বলো। Describe the causes of season এ কি ফিগার দিতে হবে? কজেস অফ সিজন দেখি একটু, সমস্যা হচ্ছে তোমাদের এখানে যে ফিগার গুলো দেয়া আছে এগুলো এতটা না, বুঝছো? এগুলো শোনো, আপাতত তোমাদের হ্যাঁ এই ফিগারটা তোমরা চাইলে দিতে পারো, এটা চাইলে দিতে পারো, কারণ এটার জন্য মার্কস দেয় তোমাদের। বাট তারপরে আমার পরীক্ষাতে না দিলেও সমস্যা নাই, আমি মার্কস দিয়ে দিব। আপাতত আমার পরীক্ষাতে দেওয়ার দরকার নাই, এটা আমি পরবর্তীতে আরো ভালোভাবে ফিগার গুলো ড্র করা। মানে এই যে এই পরীক্ষা যেটা আসছে এটাতে এটাতে আমরা দরকার দিব নাই, না। এটাতে দরকার নাই, এটাতে জাস্ট এক্সপ্লেনেশনটা লিখে দিলেই হয়। ওকে বলো। একটা পরীক্ষা রিলেটেড কোশ্চেন আছে, মানে বলো বলো। স্যার আমাদের
ক্লাস 5 এর পরীক্ষা তো 30 তারিখেই শেষ হয়ে যাবে, তারপর 31 তারিখ থেকে অন্য ক্লাসে পরীক্ষা, কিন্তু যখন অন্য ক্লাসে পরীক্ষা হবে তখন কি আমাদের ক্লাস হবে কোচিং এর? শোনো, নরমালি এই পরীক্ষার পরে তোমাদের ধরো 2 থেকে 3 দিন বা 4 দিনের একটা ব্রেক দিব আমরা, জাস্ট ছুটি বলতে পারো, ঠিক আছে? 4 দিন একটু রিল্যাক্সেশনের জন্য একটু ব্রেক দিব, ব্রেকের পরে আবার শুরু হবে, ঠিক আছে? এটা আমরা বলে দিব, সমস্যা নাই। ওকে স্যার হ্যাঁ বলো। আপনি যে বলছিলেন স্যার ফেস টু ফেস ক্লাস নেবেন, সেটা কি হবে? ফেস টু ফেস মানে যে স্যার কোচিং বলে স্যার খুলে দিবেন? কোচিং আগে দেখি, সবকিছু খুললে না কোচিং খুলবো, স্কুল না খুললে কোচিং কেমনে খুলবো বলো? আচ্ছা যাই হোক, আপাতত দেখি, এখন স্কুল খুলতে হবে, তারপরে না তোমরা কোচিং এ আসবে, বুঝতে পারছো না? স্যার আচ্ছা সবাই একটু খেয়াল করো এবার, 1 2 3 4 আমি এই 4টা চ্যাপ্টারের মধ্যে 1 2, আচ্ছা এখানে কি একজন কোশ্চেন করলো যে সে চ্যাপ্টার গুলো পায় নাই, বাট 1 2 কিন্তু আমি রিভাইজ করে দিলাম গত কয়েকদিন আগে, এটা মেবি আনসারই বলছো, আনসারই, কিন্তু 1 2 তে তো কোনো প্রবলেম থাকার কথা নাই। আমি 3 4 থেকে কি কি পড়তে হবে এখন সেটা বলে দিচ্ছি, কারণ 1 2 আমি এর আগে রিভিশন করে দিছি না, আমি গত ক্লাসগুলোতেই তো 1 2 করে দিলাম। স্যার তাহলে আমি 3 4 টা আবার একটু দেখাই দিচ্ছি যে 3 4 থেকে তোমরা কি কি পড়বা। এই যে দেখো চ্যাপ্টার 3, সবাই একটু মনোযোগ দাও, আমাদের সময় আছে 3 মিনিটস, এরপরে আমরা একটা ব্রেক নিব, ব্রেক নিয়ে 10 মিনিটস এর ব্রেক নিয়ে সবাই আবার জয়েন করবা। ওকে দেখো এবার 3 নাম্বার চ্যাপ্টার থেকে তোমরা কি কি পড়বা আমি জাস্ট শর্টকাটে দেখা দিচ্ছি। ওয়াটার ফর লাইফ, ওয়াটার ফর লাইফ থেকে এখানে দেখো এটা হচ্ছে প্ল্যান্টস, দেন হচ্ছে অ্যানিমালস, এখানে আলাদা করে দেয়া আছে ওয়াটার সাইকেল। আচ্ছা আমি বলে দিচ্ছি, এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে ওয়াটার সাইকেল। এই যে এটা, হোয়াট ইজ ওয়াটার সাইকেল, এক্সপ্লেইন দ্য প্রসেস অফ ওয়াটার সাইকেল, এটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবা। ওকে, আর এখান থেকে কিছু ডেফিনিশন আছে, এই যে কনডেনসেশন, ইভাপোরেশন, এই যে এই পার্টটা, হোয়াট ইজ ডিউ, হোয়াট ইজ কনডেনসেশন, হোয়াট ইজ ইভাপোরেশন, এই পার্টটা ভালো করে পড়বা, এগুলো আমি অনেকবার ডিসকাস করি। ওয়াটার সাইকেলের ফিগারটা কি ইম্পর্টেন্ট? ওয়াটার সাইকেল আসলে ফিগার দিতেই হবে মাস্ট। হ্যাঁ বলো। স্যার আমার কোশ্চেন যেটা ছিল স্যার ওটা জুবাইর আনসারই জিজ্ঞেস করছে। কি কি ছিল? স্যার ওয়াটার সাইকেলের ফিগারটা কি আঁকতে হবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিতে হবে, ওয়াটার সাইকেলের ফিগার ছাড়া আসলে মার্কস পাবে না তুমি। আচ্ছা এরপরে দেখো এখানে কজেস অফ ওয়াটার পলিউশন, ইফেক্টস অফ ওয়াটার পলিউশন, প্রিভেনশন অফ ওয়াটার পলিউশন, এগুলো প্রত্যেকটা থেকেই তুমি 2টা 3টা করে পয়েন্ট চেষ্টা করবা পড়ার, 3টা করে পয়েন্ট, 3টা কজেস, 3টা ইফেক্টস, 3টা প্রিভেনশন, এগুলো একটু পড়ার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে। আর আরেকটা ব্যাপার যে সেফ ওয়াটারের ক্ষেত্রে এখানে দেখো ফিল্ট্রেশন, সেডিমেন্টেশন, বয়লিং, পিউরিফাইং ওয়াটার উইথ কেমিক্যালস। তো এখানে পিউরিফাইং ওয়াটারের ক্ষেত্রে যে কয়টা আছে, যেমন ধরো অ্যালার্ম, ব্লিচিং পাউডার, ওয়াটার পিউরিফাইং ট্যাবলেট, এই 3টা নাম মুখস্থ রাখবা। আর ফিল্ট্রেশন, সেডিমেন্টেশন, এটা শর্টকাটে শুধু ডেফিনিশন গুলো পড়বা, এগুলো বেশি করে পড়ার দরকার নাই। বাট হোয়াট ইজ ওয়াটার পিউরিফিকেশন, ওয়াটার পিউরিফিকেশনের ডিফারেন্স মানে ডেফিনিশনটা কিন্তু আসে। সো এখান থেকে সবগুলো মুখস্থ করার দরকার নাই, জাস্ট ডেফিনিশন, শর্টকাটে ডেফিনিশন গুলো পড়ে রাখবা, আর কিছুর দরকার নেই। কিন্তু মেইনলি এখান থেকে ওয়াটার সাইকেল এবং এই যে কজেস, ইফেক্টস, এগুলো একটু পড়ে ফেলবা ভালো করে। বোঝা গেছে চ্যাপ্টার 3 থেকে কি কি পড়বা? আচ্ছা তাহলে এখন আই থিংক আমাদের একটা ব্রেক নিতে হবে, আমাদের টাইম প্রায় শেষ। সো 10 মিনিটস পরে সবাই জয়েন করো, আমরা বাকি যে প্রবলেম গুলো ম্যাথস এবং সায়েন্স রিলেটেড আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। ওকে স্যার আসসালামু আলাইকুম স্যার, বাই বাই স্যার। বাই বাই স্যার, আসসালামু আলাইকুম স্যার।